আমরা আজকে একটা বিষয়ে কথা বলবো। যখন কেউ অ্যাডপ্ট করছেন কোনো ডগ বা ক্যাটস এবং খুব রেসপন্সিবল পেট প্যারেন্টের মতন আপনারা ভাবছেন যে স্টেরিলাইজেশন প্রসেসটা স্টার্ট করবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট চেক আপের সময় ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন এই ব্যাপারগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনিশিয়েট করতে হবে, স্টার্ট করতে হবে। ঠিক এরপরে যে প্রসেসটা আসবে সেটা হলো ওর নর্মাল কিছু হেলথ চেকআপস, যদি প্রয়োজন হয় কিছু ব্লাড টেস্ট, এগুলো করতে হবে। যদি এগুলো স্যাটিসফ্যাক্টরি থাকে তারপরে আমরা কিন্তু এরপরে স্টেরিলাইজেশনের কথা ভাবতে পারি। তবে স্টেরিলাইজেশনের জন্য সময় ডগসদের জন্য, মেলদের জন্য 5 to 6 months, আর ফিমেলদের জন্য 4 to 6 months এরকম একটা থাকে। আর ক্যাটসদের জন্য 4 to 6 এর মধ্যে আপনি মেল এবং ফিমেল দুজনকে করতে পারেন। তবে এই নিয়ে মতবিরোধ আছে, এটা নিয়ে চিন্তা করার একদম পেট প্যারেন্টের দরকার নেই, সেটা আপনার ডাক্তারবাবু নির্ধারণ করবেন। কনসেপ্টটা হলো অ্যাডোলেসেন্স পিরিয়ড, মানে যখন পাপি থাকছে বা কিটেন থাকছে, যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে অ্যাডাল্ট হওয়ার ঠিক পূর্বের অবস্থা আর বাচ্চা থেকে বড় হওয়ার অবস্থা, মানে এই যে অন্তর্বর্তী ইন্টারিম একটা পিরিয়ড, এই পিরিয়ডটা মধ্যে করা যেতে পারে। এটাকে আইডিয়াল টাইম বলে মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলা হয়। তো এই টাইমে আপনারা প্রেফার করতে পারেন। তাছাড়া অনেক ক্ষেত্রে আমরা এরকম পেয়েছি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এরকম বয়সী আসেন। তো আমরা কিছু ইন্টেন্সিভ এবং কিছু ব্লাড টেস্ট এবং কিছু আলাদা কিছু কিট টেস্ট করে তারপরে আমরা কনফার্মেশন করি। তো বেসিক্যালি যেটা আমার বক্তব্য, যে আপনারা কেউ লাইক ওপিডি অ্যাপয়েন্টমেন্টের মতো কোথাও গিয়ে অপারেশন করে নেবেন না উইদাউট ব্লাড টেস্ট অ্যান্ড প্রোটোকল মেনটেন না করে। আশা করি সবাই মেনে চলবেন এবং খুবই দরকার। আর আমরা কেন স্টেরিলাইজেশন করাবো, আমাকে জানতে চেয়েছেন যে এটা কোনো খারাপ জিনিস কিনা। এরকম ব্যাপার না, এটা আমাদের সবার দায়িত্ব এটা মেনটেন করা। সঙ্গে ছিলাম ডক্টর। পেটস কারণ বা অকারণেই বমি করে এবং সেটা অনেকের ধারণা যে হয়তো কোনো নর্মাল কোনো ঘটনা বা প্রায়শই হয়ে থাকে বা অন্যান্য কুকুরের বা বিড়ালের হয়ে থাকে। বেসিক্যালি আমার যে বক্তব্য সেটা খুব সহজভাবে ভাবুন। যেমন আমাদের প্রথমে দেখতে হবে স্টমাকটা কীরকম এনভায়রনমেন্টের ডগস বা ক্যাটসদের। স্পেশালি অনেকে খাবার যখন বয়েল করছেন বা রান্না করছেন তারপর অনেকে গ্রাইন্ডিং বা স্ম্যাশ করে দিচ্ছেন, বা দেওয়া উচিত বিকেলে, সেই খাবার দেওয়া হচ্ছে সকালে। প্রথমত যখন কুকুর বা বিড়াল বা কোনো প্রাণী যখন ঘুমোলে কী হয়, 5-6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর জন্য বডিতে গ্লুকোজ লেভেলটা অনেকটা কমে যায়। এবার সেই কম গ্লুকোজ লেভেলটা মেনটেন করতে গেলে প্রথমে ব্রেকফাস্ট মানে ফাস্ট যে থাকলো সেটাকে ব্রেক করার জন্য আপনাকে ন্যাচারাল সুইট থাকে এমন কোনো সাবস্টেন্স দিয়ে আপনাকে ওই ফাস্টটা ব্রেক করতে হবে। হয়ে গেল কনসেপ্টটা। তারপর দুপুরবেলা যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা গ্রাইন্ডিং করতে নিষেধ করছি, তার কারণ যে খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারটা কি হবে, শরীরে অ্যাবজর্পশন হবে, সেখান থেকে নিউট্রিয়েন্টস এবং নিউট্রিশনাল বিভিন্ন প্যারামিটারগুলো শরীর অ্যাবজর্ব করবে। এবার কীভাবে করবে, ওই খাবারকে কোনো পার্টিকেলকে কিন্তু শরীর চেনে না। যতক্ষণ ওই খাবার পার্টিকেলের সাথে যখন খাবার মুখে যাচ্ছে সেখান থেকে বিভিন্ন প্রকোষ্ঠে যাচ্ছে, এক একটা জায়গাতে আলাদা আলাদা এনজাইমসগুলো মিক্স হচ্ছে। এনজাইমস মিক্স হলে তবেই সেই খাবারটাকে শরীর ডিটেক্ট করতে পারবে এবং সেখান থেকে নিউট্রিশন নিতে পারবে। যতক্ষণ না খাবারের মধ্যে রিসেপ্টর হিসেবে এনজাইমসগুলো যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই খাবারের মধ্যে শরীরে কোনো ভ্যালু থাকছে না। জাস্ট খাবার গিয়ে ব্রেকটান দিয়ে বেরিয়ে চলে যাবে, সেখান থেকে নিউট্রিশনাল ভ্যালুস পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে। তো এই জন্য আমরা সবসময় বলি যখন খাবার দিচ্ছেন বেশি গ্রাইন্ডিং করবেন না। যদি কোনো পাপি কিটেন থাকে তখন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চলবেন, কিন্তু অ্যাডাল্ট কোনো ডগ বা ক্যাটসদের ক্ষেত্রে কখনো গ্রাইন্ডিং করবেন না, মানে গলিয়ে ফেলবেন না সব কিছু। যেহেতু শিকারী প্রাণী, ওরা দাঁত দিয়ে কেটে খেতে পছন্দ করে, সেই সেন্সেশনটা বা সেই সাইকোলজিক্যাল ফিলিংটা ওদেরকে দিতে হবে, তার দায়িত্ব আমাদের। তবেই কিন্তু এনজাইমেটিক যে ডাইজেশন প্রসিডিওরটা সেটা স্টার্ট হবে এবং এনহান্সড হবে। আদারওয়াইজ কিন্তু কোনো খাবারই ওরা কিন্তু ঠিকঠাকভাবে হজম করতে পারবে না। হজম করতে পারলে ওখান থেকে নিউট্রিশনাল যে ভ্যালুসগুলো সেগুলোকে ইউটিলাইজ করতে পারবে না। সঙ্গে ছিলাম ডক্টর রমিজ মন্ডল, স্মল অ্যানিমাল প্র্যাকটিশনার। ধন্যবাদ।